তারপরে দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস, দেখুন বাবা, দেখুন নেতৃত্বের পার্টি অফিস, তারা এখানে এইসব হোর্ডিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। আজকে এখানে তালা ভেঙে এখানকার কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই। এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজাল করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের এর জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয়, আমরা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কি কোনো মন্ত্রীর হাতের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের পেছনে জিমনাসিয়ামের সামনে ये जो घर अब कहाँ जा रहा है, घर निवासी आगे है। ছাত্র নেতার বিলাস ঘর দেখুন আপনারা, এই ছাত্র নেতারা এখানে থাকতেন। वो खुद को छात्र नेता दावी करते हैं और इसी छात्र के घर पर तृणमूल का शासन, ये घर खुला नहीं जा रहा है। ये है छात्र नेता का। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ। সজল বাবু, আপনি তো সুরেন্দ্রনাথ কলেজে গেছিলেন, তো কি কি দেখলেন ওখানে? দাদা, যা যা দেখলাম সব যদি বলি, সব কি আপনি দেখাতে বা বলতে পারবেন কিনা আমি জানি না। হ্যাঁ, ওই যেমন প্রাপ্তবয়স্কদের সিনেমা হলে একটা আর গোল থাকে না, আপনার এই খবরটাও সেরম ভাবেই দেখাতে হবে। এখানে দেখলাম ইউনিয়ন রুমের পেছনে একটা সুইট রুম, সুইট রুম, দুটো এয়ার কন্ডিশন, ওয়াল টু ওয়াল ফার্নিশড, ম্যাপেল উডের মতন কাঠ দিয়ে, তাতে সুন্দর বিছানা, জাগুয়ার ফিটিংসের সব বাথরুম, ওয়াল টু ওয়াল মার্বেল। আর যেটা দেখলাম যে ওই জাগুয়ার ফিটিংসের বাথরুম তো আমার বাড়িতে নেই, তাই চালাতে পারলাম না, আপনার বাড়িতে আছে কিনা আমি জানি না। আর কি দেখলাম, আচ্ছা, আর দেখলাম হচ্ছে ইউনিয়ন রুমে দেখলাম পুরুষের শক্তি, ইংরেজিতে করুন, যেটা ওই সায়নী দেবী শিব ঠাকুরকে পড়িয়েছিলেন, বা শ্রীজাত নাকি একজন আছেন কবি, তিনি ওই ত্রিশূলে পড়িয়েছিলেন, সেটা দেখলাম। তারপর ইউনিয়ন রুমটাকে খোলা হলো প্রিন্সিপালের প্রেজেন্সে, সেখানে একটা বন্দুক দেখলাম। পাশের ইউনিয়ন রুমটা খোলা হলো, সেখানে হাজার হাজার যারা অ্যাডমিশন নিতে এসছে তাদের ফর্ম দেখতে পেলাম। তারপর কন্যাশ্রীর লিস্ট দেখতে পেলাম। এগুলো কোত্থেকে এলো জানা নেই আমার। কলেজের অ্যাডমিশন ফর্ম ইউনিয়ন রুমে কি করে আছে? কলেজটা কি ইউনিয়ন রুম থেকে পরিচালিত হয়? টাকা তো আপনি সকালবেলায় দেখে নিয়েছেন, উইটে খাওয়া টাকা, সেটা নিয়ে আর বলছি না। ইডির তদন্ত করা উচিত। আমি এটাও বলছি, আমি 15 তারিখ, আপনি আমার সোশ্যাল সামাজিক মাধ্যমটা ঘেঁটে দেখুন ফেসবুকে, এই বছর এই মাসের 15 তারিখ আমি দেখিয়েছিলাম ওদের কলেজের নবীন বরণের জন্য যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আছে দাদা? এই হচ্ছে কলেজ, কানকাটা দেবুর সাম্রাজ্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এদের সবার গডফাদারের নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর গড মাদার হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়। তো নয়না বন্দ্যোপাধ্যায়ের অত বড় ছবি পাইনি, একটা 4 ফুটের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে পেয়েছি।
আর একটা 5 ফুটের সুদীপদার ছেলে আর কি, রাজনৈতিক সন্তান, তার নাম হচ্ছে এই কানকাটা দেবাশিস ব্যানার্জি, তার ছবি রেখেছি। আর সুদীপদার নাতি দেবাশিস ব্যানার্জির ছেলে শিবাশিস ব্যানার্জির একটা ছবি রেখেছি। সব পরপর সাজানো আছে আর কি। সেখানে রবীন্দ্রনাথ 1 ফুট, সেখানে ক্ষুদিরাম 1.5 ফুট, এরকম দেখেছি। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি? ভর্তি চতুর্দিকে চারো তরফ। কিন্তু আমি যেটা জানতে চাই সজলবাবু, এই যে আপনি যে কথাগুলো বললেন যে হোটেলের মতো সব ব্যবস্থাপনা ইত্যাদি, কি কি হতো ওখানে, মানে মানে কি ওটা? ইউনিয়ন রুমে 5 তলায় কেউ তো আর ঘুমোতে যায় না বলেন। সারা দিন কলেজ সামলে, এই ছেলে মেয়েদের সামলে, হ্যাঁ, তারপর একটু তো শরীর আনচান করেই অনেক সময়। এবং আপনি আর যেটা এই বলছেন বয়সে যে কলেজ করলে কি করবে বলুন? আমরাও কলেজ করেছি, ওখানে বাবাও ছাত্রনেতা, ছেলেও ছাত্রনেতা, 2টো ঘর পাওয়া গেছে, 2টো ঘর দুজনের নামে নিশ্চিত আমি। আর ঘরের বাইরে প্রতিষ্ঠাতার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়। ঘরটাও বেআইনি, ফ্লোরের ঘরটা সম্পূর্ণভাবে বেআইনি। কলেজের ইউনিয়ন রুমের পেছনে আপনি আমাকে বলতে পারেন সুইট রুম, বেডরুম কিসের জন্য লাগবে? কিসের জন্য লাগবে? এবার প্রিন্সিপাল বলছে আমি জানি না, ওখানে যে এত বড় ঘর হয়েছে উনি জানেনই না। হ্যাঁ, কি অবস্থা! ধৃতরাষ্ট্র একে দেখলে আজ লজ্জা পেত। নয়না বন্দ্যোপাধ্যায়কে আজকে তো দেখলাম ধর্ণা মঞ্চে ওখানে বসে আছেন দিদির পাশে। জেলে যাওয়া উচিত। এই টাকা নয়না বন্দ্যোপাধ্যায় হয়ে কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট যায়, জেলে যাওয়া উচিত, ইডি তদন্ত হওয়া উচিত এই টাকা নিয়ে। এবং টাকা উই পোকা ধরানো বা পোড়ানো, এটাও তো একটা অন্যায়। পোড়ানো নয়, ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে দাদা। অনেক বস্তার মাঝেও 2-1টা বস্তা ভুলে গেছে। কি করবেন আপনি ভুলে গেলে? আপনারা কি করবেন? আপনারা তো এখন শাসন ক্ষমতায় এসছেন, আপনারা কি করছেন এসব দেখে শুনে? আমি মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়ে দিয়েছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। কলকাতার এই রকম একটা নামী কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, তো সেখানে এই সব এত টাকা পয়সা সব ওখানে থেকে পাওয়া গেছে। আর ইউনিয়নের নেতা যারা, তাদের সব আয়েসি করার জায়গা, হোটেল রুমের মতো রুম, বিরাট সব ব্যবস্থাপনা, বালিশ তোষক, বিরাট বাথরুম, এইসব। তারপরে ওখানে অনেক কিছু পাওয়া গেছে। সজল ঘোষ এমএলএ তিনি বলছেন অনেক কিছু পাওয়া গেছে এবং সব কথা বলা যাবে না। কি অবস্থা দর্শক! আমরাও কলেজে পড়েছি, আমাদের আমলেতেও ছাত্র ইউনিয়ন ব্যাপারটা ছিল না তা না, আমরা ওইসবে যেতাম না, কিন্তু অনেকে ছাত্র রাজনীতি করেছেন, ইউনিয়নে গেছেন, আমরাও কোনো প্রয়োজনে গেছি। রাজনীতি করতে না, অনেক সময় হয় না যেতে হয়, কাউকে ডাকতে যেতে হয়। এরকম কখনো শুনিনি যে ইউনিয়নের এইসবের নেতা যারা আছেন তাদের জন্য এরকম হোটেল রুম, এরকম বাথরুম, 5 স্টার একেবারে হোটেলের মতো, এরকম মানে ভাবতেই পারছি না। যেটা দেখছি আজকে শুনছি, ভাবতেই পারছি না কিসের জন্য এইসব। ছেলেরা তো ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করতে যান, মানে নর্মাল টাইমে পড়াশোনা হবে, তারপর সব ছুটি, সবাই বাড়ি চলে আসবেন। কলেজে তো কেউ থাকার জন্য যান না। কী জন্য এইসব রুম? হ্যাঁ, এখন তো বুঝতে পারছি কেন কসবা ল কলেজের কাণ্ডটা ঘটেছে। ওখানেও মনে হচ্ছে ভালো করে দেখলে অনেক কিছু পাওয়া যাবে। শুধু এই কলেজটাই তো না, যখন এইরকম একটা কলেজে দেখতে পাচ্ছি, এরকম কাণ্ড হয়তো আরও অনেক কলেজই আছে, সবটা শেষ করে দেওয়া হয়েছে। পড়াশোনা তো লাটে উঠে গেছে, ওই কিছু পাইয়ে দেওয়া, ভর্তি করানো, কোনো সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এইসব নাম করে ছাত্রীদের সঙ্গে খোঁজ নিন না। সবাই তো প্রকাশ্যে বলেন না, তো দেখবেন অনেকেই আড়ালে আবডালে বলে থাকেন যে কী অত্যাচার করা হতো। সিস্টেমের বাইরে সবটা চলে গেছিলো তো। এখানে না এলে, এখানে না পুষিয়ে দিলে হবে না, মিলবে না, সুযোগ সুবিধা মিলবে না, বা আরও হয়তো অনেক কিছু বলা হতো, মানে প্রশ্নপত্র দিয়ে দেওয়া,
পাস করিয়ে দেওয়া, এখন তো সবই হতো না। আর যারা প্রফেসর তাদেরকেও তো হুমকি ধমকি দিয়ে তো কলেজ চালানো হতো, তো পাস করানো, এই কারণে সেটাও তো নাকি করা হতো, এটাও শুনছিলাম। মানে পুরো সব কিছু দিক দিয়ে শেষ হয়ে যাওয়া যে বিষয়টা, কি জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি দর্শক, এটা বড় সৌভাগ্যের যে কোন জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, কি অবস্থা মানে হয়ে গেছিল, কি অবস্থা হয়ে গেছিল। আরেকবার যদি ক্ষমতায় আসতো কি হতো, তাহলে কি হতো। প্রত্যেকটা ইউনিয়ন রুম, তারপরে এইসব বেডরুম যা সব দেখছি, কলেজে পড়াশোনা হতো না কলেজে ওইসবই হতো। তারপরে নেশার সব সামগ্রী শুনছি পাওয়া গেছে। এটা কি সংস্কৃতি? এটা জানতেন না? কালীঘাটের যারা আছেন জানতেন না? ভাইপো জানতেন না কি হচ্ছে কলেজে? ছাত্র নেতা কি তৃণাঙ্কুর নাকে, তাকে তো এবার প্রার্থী পর্যন্ত করা হয়েছিল, তিনি এখন ছাত্র নেতা। দেখবেন ছাত্রের বাবা দাদু হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তারা সব ছাত্র নেতা, পড়াশোনা ছিল না। আর ছাত্র নেতার নির্বাচন সেসব তো হতো না, তো পুরো আখড়া হয়ে গেছিল অপসংস্কৃতির জন্য, যা ইচ্ছা তাই। আজকে এই বিষয়টা সামনে এসছে। আমি তো বলবো সজল ঘোষ, বরানগরের যিনি এমএলএ, বিজেপি এমএলএ, উনি এখানে গেছেন, প্রত্যেকটা কলেজের পরিকাঠামো তন্ন করে সব খতিয়ে দেখা উচিত। প্রত্যেকটা কলেজ গোটা রাজ্য জুড়ে কি অবস্থায় রয়েছে পুরো বিষয়টা। কারণ এগুলোর মানে বদল আনতে হবে, এগুলো চলতে পারে না। একটা কলেজ, এবং কলেজটার নাম শুনেছেন সুরেন্দ্রনাথ কলেজ। আর যখন আমরা গ্রামে ছিলাম, কলকাতায় এইসব কলেজের নাম শুনতাম, মানে কলকাতা কলেজ গ্রাম থেকে শুনতাম, অনেক ইতিহাসও আছে। তো কি হয়েছে এইসবের? আমি তো বলবো প্রথমত যা সব পাওয়া গেল এইগুলোর ব্যাপারে তদন্ত করা হোক, কোথা থেকে এত টাকার ব্যাপারটা এলো, আর কেনই বা এইসব হলো। প্রিন্সিপাল বলেছেন নাকি জানি না, জানেন না হয়ে গেল, জানবেন না কেন? আর যদি জেনে থেকে বলার সাহস না থাকে, এখন তো সাহস হয়েছে, বলুন কারা করেছেন, তদন্তে সহযোগিতা করুন, ব্যবস্থা নিন, একটা দৃষ্টান্ত তৈরি করুন, এবং এমন একটা বার্তা পরিবেশ রাখুন যাতে এই ধরনের বিষয় আগামী দিনে আর কোথাও দেখতে পাই। ছেলেমেয়েদের মানে পড়াশোনা করার জায়গা ঠিক রাখা হবে না, সব তাদেরকে ইউজ করা হবে, তাদের জীবনকে নষ্ট করা হবে, জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা হবে কিছু পাইয়ে দেওয়ার নাম করে। ভালো করে খোঁজ নেবেন দর্শক, নিশ্চয়ই ওখানে ছাত্রীদের সঙ্গে ছাত্রী এনে বা এনে কিছু হতো ওখানে। এই যদি অবস্থা হয় দর্শক, বলুন তো, এটা একটা বিষয়টা সামনে এসছে, তার মানে কি হয়েছে? আমরা যখন কলেজে ভর্তি হতে গেছিলাম, আমি কলকাতায় কলেজে ভর্তি হতে গেছিলাম এখান থেকে, আমরা সিট পেতাম না, জানেন? সিট পেতাম না বলতে মানে এমন সব ক্রাইটেরিয়া দেওয়া হতো, সহজে অ্যাডমিশন পাওয়া যেত না, মানে এত ডিমান্ড ছিল প্রত্যেকটা সাবজেক্টে। এখন শুনি কলেজে নাকি সাবজেক্ট আছে, স্টুডেন্ট নেই, পড়াশোনা করে ছেলেই নেই। কী করে ছেলে পেলে থাকবেন কী করে? পড়াশোনার কালচারটা তো নষ্ট হয়ে গেছে, অনেক সাবজেক্টে পুরো মানে যত সংখ্যক আসন থাকে সেগুলো ফিল আপ হয় না, আর আমাদের সময় ভর্তির সুযোগ পাওয়া যেত না। এই না যে বিরাট একেবারে কলেজ হয়ে গেছে, বিরাট আসন সংখ্যা বৃদ্ধি, সেটাও না, পড়াশোনার সিস্টেমটাই তুলে দেওয়া হয়েছে। আমি আমার এলাকার কথা বলছি, আরামবাগ এলাকার কথা বলছি। একটা সময় এখানে যেসব কলেজ আছে, এইসব কলেজে এখানে কলেজ বাড়েও নি, যা কলেজ আছে তাই থেকে গেছে। স্টুডেন্ট তো বাড়ার কথা, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাড়ার কথা, কিন্তু আমি যেটুকু খবর পাই যে এইসব এলাকায় যেসব কলেজ আছে সেখানেও সব আসন ভর্তি হয় না। অথচ আমরা কবে পড়াশোনা করেছি, আমাদের বলে ভর্তির সুযোগ পাওয়া যেত না। মানে কি হয়ে গেছে, পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে। তো সেই জন্যে এটা যেমন সামনে এসছে, এইভাবে সব কিছু খতিয়ে দেখা উচিত। সুন্দরভাবে একটা সিস্টেম চালু করতে হবে নতুন করে, কারণ এই বাংলাকে নতুন করে গড়তে হবে, ছেলে মেয়েদের শিক্ষার দিকটা বেশি নজর দিতে হবে। আর যারা এইসব করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর যারা সব করে গেছেন সব ভেঙে চুরমার করে দিতে হবে, দিয়ে শুধুমাত্র পড়াশোনা করার পরিবেশ তৈরি করতে হবে। দর্শক বলবেন যা বলার, যা সব দেখছেন শুনছেন, এবং সজল ঘোষ উনি তো ওখানে গিয়েছিলেন, উনি গিয়ে যা দেখে এসছেন সেটাও বললেন। সব কথা পরিষ্কার করে বলতে পারলেন না, কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের মতামত চাই, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।